হ্যালো সবাইকে, আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন সিরিজ নিয়ে এসেছি। এই যে সিরিজটার কথা বলছি, এই সিরিজটা হচ্ছে মাস্টার ক্লাস নোট সিরিজ। অর্থাৎ তোমরা যারা একবার চ্যাপ্টারটা বই থেকে পড়েছো এবং যাদের পরীক্ষার আগের দিন রাত্রিবেলা শুধুমাত্র অল্প সময়ের মধ্যে রিভাইজের প্রয়োজন, আজকের ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। এই ভিডিওটায় তোমরা কি পাবে? এই ভিডিওটায় তোমরা যে জিনিসগুলো পাবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে 100% ভিজুয়াল স্টাডি গাইড। অর্থাৎ এর মধ্য দিয়ে তোমরা যেমন টেক্সট পাবে, তার সাথে সাথে দেখবে যে টেক্সট রিলেটেড যত ছবি পাওয়া যায়, যে ছবিগুলো আমাদের ব্রেনে অনেকক্ষণ আমরা মনে রাখতে পারি, সেই জিনিসগুলোও এর মধ্যে থাকবে। তাহলে শুরুতেই আমরা একটা জিনিস দেখে নেব যে আজকের ক্লাসটার মধ্যে কোন টপিকগুলোকে আমরা কভার করব। প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোষের গঠন এবং প্রকারভেদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলস, আর কি আর হচ্ছে কোষের বিভাজন বা কোষ চক্র। তাহলে চলো শুরু করা যাক কোষ বিজ্ঞান বা সেল বায়োলজির মাস্টার ক্লাস। আচ্ছা, শুরুতেই আমরা যে জিনিসটা থেকে শুরু করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ সাইটোলজি। সাইটোলজির বাংলা অর্থ হচ্ছে কোষ বিজ্ঞান। আমরা প্রথমেই যার নাম দেখব তার নাম হচ্ছে রবার্ট হুক। 1665 খ্রিস্টাব্দে তিনি প্রথম কোষ আবিষ্কার করেন এবং তা ছিল মৃত কর্কের সেল। কেন মৃত? কারণ এটা অনেকটা উডেন, এবং তোমরা দেখবে যে কাঁচের কৌটোর মাথায় যে মুখটি ইউজ করা হয় তার মধ্যে মৃত কর্কের সেল ইউজ করা হয়ে থাকে, এবং তিনি সেটা নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করছিলেন তখন তিনি প্রথম যে কোষ দেখতে পান তাই সেটা মৃত কোষ ছিল, এবং যেহেতু তিনি সেল শব্দটি প্রথম ব্যবহার করেন তাই তাকে বলা হয় ফাদার অফ সাইটোলজি। এরপর আমরা যার নাম দেখব তিনি হচ্ছেন লিউয়েনহক। লিউয়েনহক প্রথম জীবিত কোষ দেখেন। তিনি পুকুরের জল নিয়ে কাজ করতে করতে দেখেন যে পুকুরের জলের মধ্যে একটা সজীবের অস্তিত্ব, এবং তিনি সেটা থেকেই বুঝতে পারেন যে তিনি জীবিত কোষ আমাদের প্রথমবারের জন্য তিনি দেখেছেন। এরপর আমরা যার নাম দেখব তিনি এই সেল নিয়েও সেল তত্ত্বও প্রদান করেন। আমরা যে সেল থিওরি পড়ে থাকি মূলত স্লেইডেন এবং সোয়ানের সেল থিওরি থেকেই তা আসে, এবং পরবর্তীকালে আরও অনেক বিজ্ঞানীরা এসেছিলেন এবং তারা তাদের মতো করে সেল তত্ত্ব বা কোষ তত্ত্ব প্রদান করেছিলেন, কিন্তু স্লেইডেন এবং সোয়ানের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখব 1855-তে ভিরক্রো। তিনি হচ্ছেন প্রথম একটা কথা বলেছিলেন, যে কথাটা হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোনো একটা কোষ থেকে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা যে কোষ আমরা দেখতে পাই সেই কোষগুলোর পূর্ববর্তী কোষ আছে, অর্থাৎ আগের অনুরূপ গঠনযুক্ত কোনো একটা কোষ থেকেই এসেছে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্যতিক্রম, মানে আমরা যে কোষতত্ত্ব পড়ছি সেই কোষতত্ত্বের কি কোনো ব্যতিক্রম নেই? হ্যাঁ আছে। ব্যতিক্রম হচ্ছে ভাইরাস। ভাইরাসের ক্ষেত্রে কোনো কোষতত্ত্ব পালন হয় না, অর্থাৎ আমরা যে কোষতত্ত্ব হিসেবে দেখব সেটা ভাইরাস মানে না। ভাইরাসের কোষতত্ত্ব দেখতে হলে আমাদেরকে অন্যভাবে দেখতে হবে। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোষের বৈচিত্র্য বা সেল ভ্যারিয়েশনস। কোষের বৈচিত্র্যের মধ্যে মূলত আমরা বৈচিত্র্য দেখি তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে। তার মানে কি, হয় তার আকার কীরকম হবে সেটার উপর বেস করে। যেমন সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। যদি দেখি যে সবচেয়ে বড় কোষ সেটা হচ্ছে উট পাখির ডিম। যদি দেখি সবচেয়ে দীর্ঘতম কোষ সেটা হচ্ছে আমাদের স্নায়ুকোষ। এবং স্নায়ুকোষ যেমন প্রাণী সেলের মধ্যে দেখা যায় বা প্রাণী কোষের মধ্যে দেখা যায়, তেমন দীর্ঘতম উদ্ভিদ কোষও দেখা যায়, সেটা হচ্ছে রেমির তন্তু বা ফাইবার অফ রেমি নামেও পরিচিত। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের সংখ্যা। নিউক্লিয়াসের সংখ্যা অনুযায়ী 3 বা 4 ভাগে দেখা হয়। প্রথম হচ্ছে আমাদের যার মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, যার উদাহরণ হিসেবে আমরা পরিণত আরবিসিকে দেখে নেব। উদ্ভিদের ক্ষেত্রে সিবনল। আর কি মনো নিউক্লিয়েট, অর্থাৎ যার মধ্যে একটি মাত্র নিউক্লিয়াসের উপস্থিতি রয়েছে, যেমন বেশিরভাগ প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে কেবলমাত্র একটি মাত্র নিউক্লিয়াসেরই উপস্থিতি দেখা যায়। আর হচ্ছে বাইনিউক্লিয়েট, অর্থাৎ ক্যান্সার কোষ বা ছত্রাক, যে ধরনের কোষগুলো খুব দ্রুত বৃদ্ধি হতে থাকে তাদের মধ্যে দুটো নিউক্লিয়াসও অনেক সময় দেখা যায়। আর কি আর দেখবো হচ্ছে মনোনিউক্লিয়েট, অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, যার মধ্যে উদ্ভিদের মধ্যে প্রধান নাম হচ্ছে ভাউচেরিয়া, আর হচ্ছে প্রাণীর ক্ষেত্রে প্যারামেসিয়াম। এই জিনিসগুলো আমরা দেখব।
তোমাদের এই স্লাইডগুলো কেমন লাগছে সেটা জানিও। যদি স্লাইডগুলো ভালো লাগে আর তোমাদের কারোর মনে হয় যে এই স্লাইডগুলো থেকে আমরা কিছু শিখতে পারছি, তাহলে জানাবে, এবং টেলিগ্রামে দরকার হলে আমি এই স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দেব তোমাদের ফার্দার প্রিন্ট আউটের জন্য। আমরা এতক্ষণ কোষ নিয়ে কথা বলছিলাম, তাহলে কোষ নিয়ে কথা বলতে গেলে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা কোষকে দেখতে হবে, এবং কোষ দেখার যন্ত্র হিসেবে আমরা মাইক্রোস্কোপকে ব্যবহার করে থাকি। মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ কথাটা দুটো শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ম্যাগনিফিকেশন, যার বাংলা অর্থ বিবর্ধন, আর হচ্ছে রেজলিউশন অর্থাৎ পৃথক করার ক্ষমতা। এই দুটো শব্দ থেকেই সাধারণত এই মাইক্রোস্কোপ শব্দটা গঠিত হয়েছে, যার মধ্য দিয়ে আমরা ক্ষুদ্র বস্তুকে বৃহৎ আকারে দেখতে পাই। এবং মাইক্রোস্কোপকে যদি আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখব অপটিক্যাল মাইক্রোস্কোপ, আর আমরা দেখব ইলেকট্রন মাইক্রোস্কোপ। অপটিক্যাল মাইক্রোস্কোপ, অপটিক্স কথার মধ্যেই লাইট রয়েছে, তাহলে বুঝেই নিতে হবে যে মাইক্রোস্কোপে আমরা আলোর বা ব্রাইট কোনো একটা লাইটের ব্যবহার করি তাকে হচ্ছে আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপ বলবো, যেখানে সাধারণ আলোকে ব্যবহার করা হয়। আর কি ফ্লোরোসেন্সের ব্যবহারও করা হয়। শুধুমাত্র জীবিত কোষ দেখার জন্যই এই ধরনের মাইক্রোস্কোপকে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেহেতু নামের মধ্যে ইলেকট্রন রয়েছে, তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে হাই রেজলিউশন ইলেকট্রনের ফ্লোকে আমরা ব্যবহার করব। এবং যেহেতু এখানে ইলেকট্রনের ফ্লোকে ব্যবহার করা হয়, তাই এটা অত্যন্ত বেশি পাওয়ারফুল, যাতে আমরা আলট্রা স্ট্রাকচারও দেখতে পারি। কোনো একটা কোষের ঠিক সঠিক অঙ্গাণু বা কোষের মধ্যে যেগুলো আছে সেগুলোকেও আমরা এর মাধ্যমে দেখতে পারবো। এবং প্রধান প্রকারভেদ হিসেবে আমরা দেখব টেম মানে হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেম মানে হচ্ছে যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে দেখতে থাকি। নেক্সট আমাদের আসে যে কোষ নিয়ে কথা হচ্ছে, কোষের নিশ্চয়ই কোনো একটা প্রকারভেদ থাকবে, এবং কোষকে যে মেইন দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক সেল, প্রো কথার অর্থ বা প্রোক্যারিওটিক, এই কথার সঙ্গে তোমরা একটা জিনিস মনে রাখবে যে এটা কোনো একটা আদিম কোষকে বুঝিয়েছে, এটা কোনো একটা আদিম সেলকে বুঝিয়েছে। এবং যে জিনিসটা এর মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এর মধ্যে কোনো স্পষ্ট নিউক্লিয়াস থাকে না, তার পরিবর্তে যেটা থাকে সেটা হচ্ছে জিনোফোর বা আদি নিউক্লিয়াস। এবং যে ক্রোমোজোম বা ক্রোমাটিন যে তন্তুগুলো থাকে সেগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় দেখা যায়, তাই একে প্রোক্যারিওটিক বা আদি সেল বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়। এছাড়া কি দেখা যায়? এছাড়া দেখা যায় প্লাস্টিড হচ্ছে অতিরিক্ত ডিএনএ অ্যান্টিবায়োটিক যা রেজিস্ট্যান্ট করে দেয়। প্লাস্টিডের মধ্যে ডিএনএ থাকে যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে দেয়। যে ধরনের কোষগুলো থাকে যার উপর অ্যান্টিবায়োটিক কাজ করে না, সেগুলোও এই প্রোক্যারিওটিক সেলের মধ্যেই পড়ে। আর হচ্ছে আমাদের কোষ প্রাচীর, সাধারণত পেপ্টোগ্লাইকন দ্বারা গঠিত হয়। এই যে কথাগুলো আমি এখানে লিখেছি, যার একটা জিনিসও তোমরা বাদ দিতে পারবে না, তোমাদেরকে পুরোটা এখান থেকে পড়তে হবে, এবং এই জায়গাগুলো থেকেই ওয়ান লাইনার হিসেবে কোশ্চেন আসে। তারপর যেমন আমরা দেখে নেব রাইবোজোম কী প্রকৃতির হয়, এটা একটা কোশ্চেন। যেমন হচ্ছে 70S প্রকৃতির হয়। মেসোজোম কি? মেসোজোম শ্বসনে সাহায্য করে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রোক্যারিওটিক সেলের উদাহরণের মধ্যে আমরা দেখব ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, পিপিএলও বা মেমব্রেনযুক্ত যে কোনো কোষাঙ্গাণু। পিপিএলও কথার অর্থ হচ্ছে প্লুরোনিউমোনিয়া লাইক ব্যাকটেরিয়া, সেটাও এই প্রোক্যারিওটিক সেলের মধ্যেই পড়ে। ওই যে আগেই বলেছিলাম প্রোক্যারিওটিকের পর আমাদের পড়তে হবে ইউক্যারিওটিক সেল, ঠিক সেই মতো চলে এসছে আমাদের ইউক্যারিওটিক কোষ, যার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী উভয়ই আসে। মানে আমাদের এখনকার উন্নত যে কোষ, সেই কোষগুলোই হচ্ছে এই ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। এবং এর স্ট্রাকচারগুলো দেখলে তোমরা একটা জিনিস দেখতে পাবে, এর বাইরের দিকে একটা আস্তরণ থাকে যাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদের ক্ষেত্রে এর বাইরে একটা কোষ প্রাচীরের অংশ থাকে, কোষ প্রাচীর, তার মধ্যে যে আস্তরণ থাকে সেইটা হচ্ছে আমাদের কোষ পর্দা। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে মূল বৈশিষ্ট্য কি? এক হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখা যায়, যা সাধারণত সেলুলোজ দ্বারা গঠিত হয়। প্লাস্টিড দেখা যায় এবং বড় ভ্যাকিউলস থাকে। এই যে দেখছো যে এর মাঝখানে একটা এত বড় কোষ অঙ্গাণু যেটা সর্বোচ্চ জায়গা নিয়ে রয়েছে, এটা হচ্ছে আমাদের বড় একটা ভ্যাকিউল। এবং সাধারণ যে বৈশিষ্ট্য যেটা প্রাণী এবং উদ্ভিদ দুজনের মধ্যেই থাকে, সেটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস। আর কি রাইবোজোম, যেটা হচ্ছে 80S প্রকৃতির। প্রাণীকোষের মধ্যে তাহলে কি দেখব? প্রাণীকোষের মধ্যে দেখব যে এর মধ্যে কোনো কোষ প্রাচীর নেই। উদ্ভিদের বাইরের যে
একটা আস্তরণ থাকে যেটাকে আমরা কোষ প্রাচীর বলছি, এবং তার মাঝে যে আস্তরণ থাকে সেই আস্তরণটাকে আমরা বলছি যে কোষ পর্দা। প্রাণীর ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল লেয়ার্ড হয়, অর্থাৎ শুধুমাত্র প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা দেখতে পাওয়া যায়। আর কি থাকে প্রাণী কোষের মধ্যে? গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু হিসেবে দেখা যায় সেন্ট্রোজোম, যা কোষ বিভাজনের সময় স্টেম ফাইবার বা বেম তন্তু গঠনে সাহায্য করে। ঠিক আছে, তোমাদের এই স্লাইডগুলো কেমন লাগছে সেটা একবার কমেন্ট করে জানিও। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোষের গঠনগত কাঠামো বা সেল স্ট্রাকচারের ফ্রেমওয়ার্ক। আমি এখানে একটা ফ্লোচার্ট রেখেছি, এই ফ্লোচার্টটার মধ্যেই পুরো সম্পূর্ণ কোষের যত বৈশিষ্ট্য আছে তার একটা কি পয়েন্টস বা ফ্রেমওয়ার্ক তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথমেই যেটা করেছি সেটা কোষ প্রাচীরকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রোটোপ্লাজম, প্লাজমা পর্দা, আর হচ্ছে কোষ প্রাচীর। এই যে প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজমকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই জিনিসগুলো কি সেটা দেখতে হলে তোমাকে ছবিটা ভালো করে দেখতে হবে। এই যে মাঝের যে স্ট্রাকচারটা রয়েছে, মাঝের যে এই গোল স্ট্রাকচারটা রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের বাইরের দিকে যে কোষ অঙ্গাণুগুলো এখানে দেখতে পাচ্ছ, একটা দুটো করে সাজানো আছে, এই যে এগুলো, এই কোষ অঙ্গাণুগুলো, এই কোষ অঙ্গাণুগুলো এক ধরনের সেমি ফ্লুইড তরল বা সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় ভাসতে থাকে। আর এই যে জালকাকার গঠনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যা 2 ধরনের হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বোঝা গেল যে নিউক্লিয়াস কেমন হয় দেখতে। এবং তোমরা যদি আরও ভালো করে দেখো তাহলে দেখবে যে নিউক্লিয়াসের মধ্যিখানে একটা সলিড স্ট্রাকচারও দেখতে পাওয়া যায়, যাকে আমরা বলি নিউক্লিওলাস। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার তার পরবর্তী পার্টটা দেখে নিই। তাহলে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আমরা বুঝতে পারলাম। সাইটোপ্লাজমকে যদি আমরা ভাঙি তাহলে দেখব সাইটোসেল দেখা যায়, কোষ অঙ্গাণু দেখা যায়, আর কোষীয় বস্তু দেখা যায়। ওই যে বললাম সাইটোপ্লাজমের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় আছে, তার মানে এগুলো নিশ্চয়ই সাইটোপ্লাজমের পার্টের মধ্যে ভাসমান অবস্থায় আছে, তাই আমি এটাকে ডিভাইড করেছি। এবং কোষ অঙ্গাণুকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেমব্রেন যুক্ত আর একটা হচ্ছে মেমব্রেন বিহীন। মানে কি, যে কোষ অঙ্গাণুগুলোর বাইরের দিকে কোনো একটা আস্তরণ দেখতে পাওয়া যায়, যেমন তোমরা এই ছবিতে যদি এই যে মাইটোকন্ড্রিয়াকে দেখো তাহলে দেখবে এর বাইরের দিকে একটা আস্তরণ থাকে এবং ভেতরের দিকেও একটা আস্তরণ থাকে। এই যে মাইটোকন্ড্রিয়াকে তোমরা দেখতে পাও, তাহলে যেহেতু এর বাইরের দিকে আস্তরণ থাকে তাই এগুলোকে বলা হয় মেমব্রেন যুক্ত কোষ অঙ্গাণু। আর যেটা হচ্ছে যে পর্দাবিহীন, মানে কোনো পর্দা থাকে না, যেমন রাইবোজোম, সেন্ট্রোজোম বা মাইক্রোটিবিউলস, সেগুলো আমরা পরবর্তীতে ছবিগুলোকে দেখব, এর মধ্যে কিছু ছবি দেওয়া আছে। এবার আসবো যে মেমব্রেন যুক্ত যে কোষ অঙ্গাণু, সেগুলোকে আবার 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে দ্বি-একক পর্দা বিশিষ্ট, একটা হচ্ছে একক পর্দা বিশিষ্ট, অর্থাৎ ডবল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার যখন আমি ছবিটা ড্র করছিলাম তখন আমি দেখালাম যে বাইরের দিকে একটা আস্তরণ থাকে আর ভেতরের দিকে একটা আস্তরণ থাকে। যেহেতু এটা ডবল মেমব্রেন থাকে তাই একে বলা হয় যে দ্বি-একক পর্দা বিশিষ্ট। আর কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ভ্যাকিউলস বা পেরিক্সোজোম, এগুলোর মধ্যে সিঙ্গেল মেমব্রেন থাকে, অর্থাৎ একক পর্দা বিশিষ্ট। আর পর্দাবিহীনের মধ্যে তো তোমরা জানোই, একটা রাইবোজোম, সেন্ট্রোজোম আর একটা হচ্ছে মাইক্রোটিবিউলস। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটাই হচ্ছে এই কোষের পর্দা বা আউটার বাউন্ডারি, যেটা আমরা দেখছি যে উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কোষ প্রাচীর আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। কোষ প্রাচীরের মধ্যে তাহলে কি কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে? যে শুধুমাত্র উদ্ভিদ এবং ছত্রাকদের কোষের মধ্যে এটা দেখা যায়, মূলত ডেড বা স্থিতিস্থাপক, দৃঢ় এবং স্থিতিস্থাপক, মানে মূলত এটা হচ্ছে মৃত প্রকৃতির হয়। কোষ পর্দা যেহেতু বাইরের কাষ্ঠল অংশ থাকে, সেটা কোষ প্রাচীর হিসেবে দেখা হয়, কোষ পর্দা নয়। এবং এর মধ্যে উপাদান কি, উদ্ভিদের ক্ষেত্রে মূলত সেলুলোজ, ছত্রাকের ক্ষেত্রে কাইটিন নির্মিত হয়ে থাকে। এগুলো কিন্তু ওয়ান লাইনার কোশ্চেন এবং তোমাদেরকে খুব ভালো করে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে, কারণ কোশ্চেন এখান থেকে আসে যে উদ্ভিদের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত হয়, ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত হয়। এরপর আমরা দেখব যে কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজের মধ্যে আমরা দেখব যে কোষের যে বাইরের আকার, একটা কোষের যে বাইরের দিকে আকার থাকে, সেই আকারটাকে কোষের যে বাইরের দিকে পর্দা থাকে বিভিন্ন বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। কি করে? বিভিন্ন বাহ্যিক আঘাত থেকে কোষকে রক্ষা করে। ঠিক আছে, এটা হচ্ছে যে কোষ প্রাচীরের মূল কাজ। সেম টাইম আমরা কোষ প্রাচীরের পাশাপাশি কি দেখে নেব যে প্লাজমা পর্দা বা
পর্দা, মানে যেটা আমরা কোষ প্রাচীর দেখছিলাম এতক্ষণ, এখন আমরা দেখব কোষ পর্দা, যে সমস্ত ইউক্যারিওটিক কোষে থাকে, মূলত সজীব হয় এবং সিলেক্টিভলি পারমিয়েবল। কেন সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয়েছে? তার কারণ হচ্ছে যে ওই যে বাইরের সাইডে যে কোষ পর্দা থাকে সেগুলো থেকে যে ধরনের অণুগুলো আমাদের ভেতরে যাওয়ার প্রয়োজন শুধুমাত্র সেইগুলোকেই ও ট্রান্সফার করে, বাকি জিনিসগুলো কিন্তু কোষের বাইরের দিকেই থেকে। তাই একে বলেছে সিলেক্টিভলি পারমিয়েবল, মানে সবাইকে যাতায়াত করতে দেয় না, শুধুমাত্র যেগুলো প্রয়োজন সেগুলোই হচ্ছে যে এই কোষ পর্দাকে ভেদ করে ভেতরের দিকে যেতে থাকে। এবং কোষ পর্দার গঠন সম্পর্কিত বিভিন্ন মডেল দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, পিএলপি মডেল বা স্যান্ডউইচ মডেল, এই জাতীয় জিনিসগুলো তোমরা দেখতে পারবে। কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে ফ্লুইড মোজাইক মডেল কে প্রথম দিয়েছিলেন? সেটা হচ্ছে সিঙ্গার অ্যান্ড নিকলসন, এবং প্রোটিন লিপিড স্তরে ভাসমান অবস্থায় থাকে, যার একটা ছবি এই জায়গাতে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট তাহলে আমাদের প্লাজমা মেমব্রেন হয়ে গেল। এরপর আমরা দেখব যে কোষের মূল বিষয়বস্তু বা কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল কী জিনিস। এইটা হচ্ছে আমরা এখন দেখব যে কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। তিনি প্রথম দেখেন যে কোষের মধ্যে একটা সলিড স্ট্রাকচার দেখা যায়, যেটা আমি আগের ছবিতে দেখালাম, সেটাকে বলছি আমরা নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বাইরের দিকে যে পর্দা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। এবং সাইটোপ্লাজম যেমন কোষের মধ্যে উপস্থিত, তেমন নিউক্লিয়াসের মধ্যেও এক ধরনের তরল পদার্থ থাকে যাকে আমরা নিউক্লিওপ্লাজম বলে থাকি। আর কি, আর হচ্ছে আমাদের নিউক্লিওলাস। ওই যে বললাম যে একটা নিউক্লিয়াসের মধ্যে সলিড যে অংশ থাকে, একদম সলিড টাইপের আমরা ছবিতে দেখতে পাই, সেইটাই হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এবং যার মধ্যে আরএনএ সংশ্লেষে সাহায্য করে বা তার যে ম্যাটেরিয়ালস দরকার সেগুলো নিউক্লিওলাসের মধ্যে দেখা যায়। আর বাইরের যে জালকাকার গঠন হিসেবে দেখা যায় অনেক কিছু, সেটা হচ্ছে যে ক্রোমাটিন জালিকা, বা যার মধ্যে সাধারণত ডিএনএ বহন করে বা কোষের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে। এরপর আমরা চলে আসব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। এই লাইনগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং বেন্ডা হচ্ছে প্রথমের নামকরণ করেন। তিনি বলেন যে কোষের সবচেয়ে ব্যস্ত কোষ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মাঝের একটা স্ট্রাকচারকে ভালো করে ফলো করলে দেখতে পাবে যে এর মধ্যে একটা আঙুলের ন্যায় গঠন দেখতে পাওয়া যাচ্ছে। এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্রিস্টি, যেটা এখানে দেওয়া আছে যে মাইটোকন্ড্রিয়া যেহেতু ডবল মেমব্রেন পর্দা, বাইরের দিকে একটা পর্দা থাকে আর ভেতরের দিকে আরেকটা পর্দা থাকে, তাই একে দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু বলা হয়। তাহলে অন্তর যে পর্দা থাকে সেই অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে যে আঙুলের ন্যায় গঠন তৈরি করে তাকে বলা হয় ক্রিস্টি। এবং এর মাঝেও ম্যাট্রিক্স দেখতে পাওয়া যায় যা শ্বসনে সাহায্য করে এবং এটিপি তৈরি করতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে যে সেল উইদিন আ সেল। কেন এই কথাটা বলা হয়েছে সেল উইদিন এ সেল? এই কথাটা বলা হয়েছে তার একটাই কারণ মাইটোকন্ড্রিয়া এমন একটা কোষ অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। এবং ফ্লাশ কার্ডের মধ্যে একটা জিনিস লেখা আছে, তোমরা দেখো যে মাইটোপ্লাস্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে বহির্পর্দা বাদ দিলে বাকি যে অংশ পড়ে থাকে সেটা হচ্ছে মাইটোপ্লাস্ট। ঠিক আছে, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন স্ট্রাকচার, বা যা এখান থেকে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এর মধ্যে দেওয়া আছে। নেক্সট আমরা দেখব যে উদ্ভিদ কোষ বিভাজনের কিছু স্পেশাল অর্গানস, মানে যেগুলো শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রেই দেখা যায়, যেমন ক্লোরোপ্লাস্ট। ওই যে বলেছিলাম প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে আমার লিউকোপ্লাস্ট। এবার ক্লোরোপ্লাস্ট কি? পাতার যে কারণে পাতার রং সবুজ হয় সেটার শর্করার তৈরি কারখানা বা উদ্ভিদের যে খাদ্য তৈরি হয় সেটা কিন্তু এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই তৈরি হয়, তাই একে শর্করা কারখানাও বলা হয়ে থাকে বা সুগার ফ্যাক্টরি বলা হয়ে থাকে। আর কি ক্রোমোপ্লাস্ট, ফুল এবং ফলের যে বিভিন্ন ধরনের পিগমেন্ট বা রং দেখা যায় সেটা হচ্ছে এই ক্রোমোপ্লাস্টের কারণে। আর পড়ে রইল লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, যা সাধারণত খাদ্যকে সঞ্চয় করে। অ্যামাইলোপ্লাস্টকে হচ্ছে শ্বেতসার স্টোর করতে পারে। অলিগোপ্লাস্ট হচ্ছে প্রোটিন স্টোর করতে পারে। আর ইলায়োপ্লাস্ট হচ্ছে লিপিডকে স্টোর করতে পারে। এই হচ্ছে আমাদের 3টে প্লাস্টিডের প্রকারভেদ। নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভ্যাকিউলসের মধ্যে আমরা দেখব যে স্টোর হাউস। এই কথাটা আগেও বলেছি যে ভ্যাকিউলস হচ্ছে যে কোষের বিভিন্ন দ্রব্যকে তার নিজের মধ্যে স্টোর করে রাখে, তাই ভ্যাকিউলসকে বলা হয় স্টোর হাউস অফ সেল। আর কি সেল সোয়াপ, মানে কোষ রস আবরণীর নাম হচ্ছে টোনোপ্লাস্ট, অর্থাৎ ভ্যাকিউলসের বাইরের দিকে যে আবরণী থাকে তাকে বলা হয় টোনোপ্লাস্ট। ঠিক আছে, এগুলো মূলত উদ্ভিদে দেখা যায়, তাই এটা আমরা উদ্ভিদের মধ্যে দেখলাম। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এন্ডোমেমব্রেন সিস্টেম।
যার মধ্যে তিনটে জিনিস পড়ে, যেগুলো নিউক্লিয়াসের বাইরের দিকের যে এক ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছিল, যে এরকম যদি নিউক্লিয়াস হয় তার ঠিক বাইরের দিকে এরকম টাইপের যে জিনিসগুলো দেখতে পাচ্ছিলে, ক্রোমাটিন জালিকা নয় কিন্তু, সেই গঠনগুলোকে আরও যদি ডিটেলস আমরা দেখি তাহলে দেখবো যে তার মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসছে। কিন্তু এখানে একটু একটা জিনিস সামান্য একটু এদিক ওদিক দেখা আছে, যে এই স্ট্রাকচারগুলো এখানে হতো না, এই স্ট্রাকচারগুলো এখানে না দিলেও হতো, এই সিম্বলটা এখানে হবে না আর এই সিম্বলটা এখানে হবে না, এগুলো এখান থেকে আসেনি। যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ ওই যে নিউক্লিয়াসের বাইরের দিকে যে জালকাকার এক ধরনের কোষ অঙ্গাণু হিসেবে দেখা যায়, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এর বাইরে যদি রাইবোজোম থাকে একটা একটা করে, তাহলে সেটা হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে দেখো দেওয়া আছে, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কোনটা রাফ আর কোনটা স্মুথ সেটা বোঝা গেল। যেটার মধ্যে রাইবোজোম বাইরের দিকে থাকে সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেটার মধ্যে রাইবোজোম বাইরে থাকে না সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এর মধ্যে কাজ কি? স্মুথের কাজ হচ্ছে লিপিডকে সংশ্লেষ করে, আর রাফের কাজ হচ্ছে রাইবোজোম থাকে যা প্রোটিন সংশ্লেষ করে। তারপর কি দেখবো সেটা হচ্ছে গলগি বস্তু। ক্যামেলিয়া গলগির নামটা অত্যন্ত ইম্পর্টেন্ট। গলগি বস্তু কী আবিষ্কার করেন? তাহলে দেখবে যে ক্যামেলিয়া গলগির নাম আসে। এবং এরকে ট্রাফিক পুলিশ অফ সেলও বলা হয়। ট্রাফিক পুলিশ অফ সেল কেন বলা হয়? তার কারণ হচ্ছে যে কোষের বিভিন্ন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, মানে একটা কোষ থেকে কী কী জিনিসপত্র বেরোবে বা সেটা থেকে কী নিঃসৃত হবে সেই জিনিসগুলো এই গলগি বস্তু নিয়ন্ত্রণ করে, তাই একে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। তারপর ওই যে আত্মঘাতী থলি বলেছিলাম, যে একটা কোষের মধ্যে যে কোষ পর্দাবিহীন যে কোষ অঙ্গাণু, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। মানে যদি একটা কোষের মধ্যে কোনো ফরেন পার্টিকেল বা কোনো জীবাণু ঢুকে যায়, তাহলে লাইসোজোম নিজে এবং সেটাকে এনগালফ করে নিয়ে একসঙ্গে সুইসাইড করে নেয়, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। এবং পুরো সম্পূর্ণ কোষটারই মৃত্যু ঘটিয়ে দেয়। যেহেতু মৃত্যু ঘটিয়ে দেয়, তাই আমাদের কি হয়, বডির অন্যান্য সেলগুলো ইনফেক্টেড হয় না, তাই লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি হিসেবে নাম দিয়ে থাকি। অন্যান্য গুরুত্বপূর্ণ যে কোষ অঙ্গাণুগুলো আছে, যেগুলোর মধ্যে পড়বে তোমার রাইবোজোম, সেন্ট্রোজোম আর হচ্ছে পেরিক্সোজোম। সেন্ট্রোজোমের একটা গুরুত্বপূর্ণ গঠন আছে। তোমরা দেখবে যে যখন আমরা কোষ বিভাজনকে বই থেকে কোনো জায়গায় পড়বে, তখন এই কোষ বিভাজনের মধ্যে যে বেমতন্তু গঠন হয়, তার জন্য এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের খুব বড় একটা ভূমিকা রয়েছে। রাইবোজোম সাধারণত প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত। রাইবোজোম আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটিএস, এবং এটিএসকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 40S + 60S, এটা কোনো একটা রাইবোজোমকে পরিমাপের একটা একক হিসেবে ধরা হয়। এই জিনিসগুলোই দেখা যায়। আর বাকি এমআরএনএ কিছু যুক্ত থাকে, যা তোমরা সাধারণভাবে দেখে নিতে পারো। এবং পর্দাবিহীনের মধ্যে এই তিনটে জিনিসই আছে, একটা হচ্ছে রাইবোজোম, একটা হচ্ছে সেন্ট্রোজোম, একটা হচ্ছে পেরিক্সোজোমে পর্দাবিহীন নয়, লাইসোজোম ছিল হচ্ছে পর্দাবিহীন, যেটা একদম শুরুর দিকের একটা চ্যাপ্টার যখন আমি কোষের আবরণ সম্পর্কে পড়াচ্ছিলাম, তখন আমি দেখলাম যে ওর মধ্যে লেখা আছে যে রাইবোজোম হচ্ছে আমাদের পর্দাবিহীন কোষ অঙ্গাণুর মধ্যে পড়ছে। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা চলে যাব আমরা যেখানে পড়ছিলাম সেই জায়গাতে। ওকে, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে মাস্টার চিট শিটস। অর্থাৎ এর মধ্যে সমস্ত যে জিনিসগুলো আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম তার একটা শর্টে জিনিস দেওয়া আছে, মানে একটা স্ট্রাকচারাল ফর্মের মধ্যে পুরোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা স্ট্রাকচারাল ফর্মের মধ্যে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, যে পর্দার ধরন, মানে দ্বিএকক পর্দা বা ডবল মেমব্রেন কোথায় কোথায় দেখা যায়? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তির আধার, প্লাস্টিডের কাজ খাদ্য তৈরি করা, নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। এরপর হচ্ছে সিঙ্গেল মেমব্রেন। সিঙ্গেল মেমব্রেনের মধ্যে কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, লাইসোজোম, ভ্যাকিউলস ও পেরিক্সোজোম। একটা জিনিস হয়তো ভুল বলেছিলাম, যে লাইসোজোমের ক্ষেত্রে পর্দাবিহীন, লাইসোজোম পর্দাবিহীন নয়, লাইসোজোমে একক পর্দা বিশিষ্ট। পর্দাবিহীন হচ্ছে শুধুমাত্র রাইবোজোম এবং সেন্ট্রোজোম। আর কি বিশেষ যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে কঙ্কাল, ট্রাফিক পুলিশ, আত্মঘাতী থলি ও যেহেতু ভ্যাকিউলকে আমরা স্টোর হাউস হিসেবে ব্যবহার করি, সেটাও দেওয়া আছে। পর্দাবিহীনের মধ্যে দুটো পড়ছে, রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, সেন্ট্রোজোমের কাজ স্পিন্ডল ফাইবার, যেটা দেখালাম যে কোষ বিভাজনের সময় আমাদের
কাজে লাগে। নেক্সট হচ্ছে কোষচক্র। কোষচক্র একটা আলাদা পার্ট, এখান থেকে কোশ্চেন কম আসে, কিন্তু তোমাদের দেখতে হবে যে কোষচক্রকে দুটো পর্যায়ে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে এন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। অ্যাকচুয়াল কোষ বিভাজন এই মাইটোটিক ফেজের মধ্যেই ঘটে। এন্টারফেজের মধ্যে শুধুমাত্র ডিএনএ রিপ্লিকেশন, এই যে G1 ফেজ মানে গ্রোথ দশা, G2 ফেজ বা প্রিপারেশন ফেজ এইগুলো তৈরি হয়। G1 ফেজটা কি? G1 ফেজের মধ্যে সেল গ্রোথ হয়, মানে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য একটা সেলের ঠিক যতটা গ্রোথের প্রয়োজন সেটা হচ্ছে G1 দশার মধ্যে হয়। আর G2-র মধ্যে কি কোষ বিভাজনের জন্য তৈরি করতে হবে এবং তার যে শক্তি তার মধ্যে সংরক্ষণ করে রাখতে হবে সম্পূর্ণ মাইটোটিক ফেজের জন্য, সেটা হচ্ছে G2 ফেজের মধ্যে হয়। আর প্রস্তুতি পর্ব হিসেবে ইন্টারফেজ, আর G0 ফেজ হচ্ছে যখন আর কোষ বিভাজিত হয় না এবং সেটা থেমে যায়, যখন এম ফেজের পর এই G0 ফেজটাও দেখা যায়। এই যে কোষ বিভাজনের মধ্যে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা তোমরা বই থেকে দেখলেও দেখতে পাবে, আর এখানে আমি কিওয়ার্ডসগুলো লিখে রেখেছি যেগুলো আমাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। মাইটোসিসের নাম হচ্ছে সমবিভাজন, যা কোন কাজে ব্যবহৃত হয়? দেহ কোষের যে বৃদ্ধি বা ক্ষয় পূরণ করতে, মানে কোনো জায়গায় ধরো কেটে গেছে, সেখানে মাইটোসিসের মাধ্যমে সেই জায়গাটাকে পূরণ হতে পারে। আর কি ক্রোমোজোমের যে সংখ্যা মানে মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে সমান থাকে, মানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয়, এই কারণেই একে কিন্তু সমবিভাজন বলা হয়। কিন্তু মিওসিসের ক্ষেত্রে দেখবে হ্রাস বিভাজন হয়। কেন? কারণ ডিপ্লয়েডের থেকে এটা হ্যাপ্লয়েড হয়, যখন 2n থেকে n এ পরিণত হয়ে যায়। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কি হয়? 2n থেকে 2ni হয়, তাই একে ডিপ্লয়েড বলা হয়। এবং মাইটোসিসের মধ্যে 3টে ধাপে সাধারণত এটা কমপ্লিট হয়। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। যদি তোমরা চাও যে কোষ বিভাজন সম্পর্কে একটা ডিটেলড ভিডিও আনতে, তাহলে এরও ডিটেলড চ্যাপ্টার হয়, কিন্তু এই কোষ চ্যাপ্টারের মধ্যে কোষ বিভাজন আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটুকু পড়ছি। আর এখানে এই মিওসিসের মধ্যে যে জিনিসটা মনে রাখবে যে কোথায় এটা দেখা যায়, সাধারণত হচ্ছে জার্ম সেলের ক্ষেত্রে এটা দেখা যায়। আর কি ক্রসিং ওভার, কায়াজমা ইত্যাদি গঠনের মাধ্যমে বিভিন্ন রিকম্বিনেশনের জন্ম দেয়, সেটা হচ্ছে মিওসিস। আর মাইটোসিসের ক্ষেত্রে তো আগেই বললাম, বৃদ্ধি এবং ক্ষয়পূরণের ক্ষেত্রে কোষ বিভাজন হয়, সেটা হচ্ছে মাইটোসিস। নেক্সট হয় যে এম ফেজ। আমি বলেছিলাম এম ফেজের মধ্যেই মূলত সেল ডিভিশনটা ঘটে। এম ফেজকেও দুই ভাগে ভাগ করে দেখানো হয়েছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং যা 4টি দশায় হয়, একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আর নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের মধ্যে সাইটোপ্লাজমের বিভাজিত হয়, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে ফ্লুরো বা ক্লিভেজ পদ্ধতিতে তৈরি হয়, মানে ওখানে পর্দাটা ভাঁজ হয়ে তৈরি হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে কী হয়? সেল প্লেট গঠনের মাধ্যমে তৈরি হয়। এবং মোটামুটি আমাদের কোষ চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত ডিটেলসগুলো প্রয়োজন তার সবটাই এর মধ্যে আছে। আর শেষের দিকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা তোমরা দেখে নেবে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। এটা তোমরা অনেকেই জানো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি মনে হয় যে এই হ্যান্ডরিটেন নোটসগুলো তোমাদের প্রয়োজন, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর অ্যানুয়ারবির ভিডিওকে সাবস্ক্রাইব করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানুষের সাথে শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই।